ব্যোমকেশের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় একটা হুড়মুড় শব্দ শুনে ভেতরে ঢুকে প্রশ্ন করতে যাব, তার আগেই সামনে তাকিয়ে যা দেখলাম তাতে মনে মনে নিজেকে একটু তিরস্কার না করে আর পারলাম না। এমন একটা মুহূর্তে আমার এখানে এসে পড়াটা শুধুমাত্র আকস্মিক, তা না হলে এ সময় এখানে আসার বিন্দুমাত্র ইচ্ছেও আমার ছিল না। ঘরের দরজায় নতুন পর্দা লাগানো হয়েছে। পর্দা ঠেলেই দেখি সত্যবতী ব্যোমকেশের দুহাতের মধ্যে হেলে রয়েছে, আর ব্যোমকেশ দুহাতে তাকে ধরে। সত্যবতীর দুটো পা মাটিতে, বাকি শরীরটা ব্যোমকেশের হাতে। একটা চেয়ার উল্টে পড়ে রয়েছে মাটিতে, একদিকে একটা হাতুড়ি আর একটা পেরেক উল্টে রয়েছে। ব্যোমকেশ আর সত্যবতী একে অপরের দিকে তাকিয়ে আছে, যেন সিনেমার কোনো একটা সিন চলছে। আমি আস্তে আস্তে পর্দাটা সরিয়ে আবার বাইরে চলে আসতে যেতেই হাতের ধাক্কায় দরজার পাশের টেবিলের ওপর একটা ছোট্ট শব্দ হলো। তাতেই ব্যোমকেশ আর সত্যবতী দুজনেই সচকিত হয়ে দাঁড়িয়ে পড়ল। সত্যবতী লজ্জায় লাল হয়ে তাড়াতাড়ি বেরিয়ে চলে গেল রান্নাঘরের দিকে। ব্যোমকেশ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিচু হয়ে হাতুড়ি আর পেরেকটা তুলে নিয়ে আমায় ডেকে বলল, অজিত, এগুলো একটু ধরো তো। আমি পেরেক আর হাতুড়ি ধরতেই সে চেয়ারটা আবার সেখানে দাঁড় করিয়ে তার ওপর উঠে দাঁড়ালো। তারপর দেওয়ালের একটা বিশেষ জায়গায় একবার হাত বুলিয়ে দেখল। তারপর আমার দিকে না তাকিয়েই বলল, পেরেক। আমি পেরেক এগিয়ে দিতেই সেটা দেওয়ালে এক জায়গায় ধরে বলল, হাতুড়ি। হাতুড়ি দিতেই ঠক ঠক করে সেটা দিয়ে পেরেকটা দেওয়ালে ঠুকতে লাগলো ব্যোমকেশ। আমি চেয়ার থেকে সরে এসে অন্য একটা চেয়ারে এসে বসলাম। একটা পেরেক ঠুকতে দুজন? এ তোমার বাড়াবাড়ি ব্যোমকেশ। যদিও বাড়াবাড়ি না অন্য কিছু তা আমার মাথায় ঢুকলো না। ব্যোমকেশের কাজ হয়ে গেছিল। সে হাতুড়ি রেখে চেয়ার টেনে আমার পাশে এসে বলল, কি বললে অজিত? আরেকবার বলো। কই, আমি আবার কি বললাম? আরে তুমি বললে না যে। ও হ্যাঁ, বললাম একটা পেরেক ঠুকতে দুজন। দুজন কখনো একসাথে একটা পেরেক ঠুকতে পারে কি অজিত? কেন পারে না? একজন যদি হাত দিয়ে পেরেকটা ধরে আর অন্যজন যদি হাতুড়ি চালায়, তাহলে তো দুজনে মিলেই হলো। যে পেরেক ধরে আছে সে তো আর হাতুড়ি চালাচ্ছে না, তাহলে কাজটা দুজন মিলে করলেও পেরেক কিন্তু ঠুকলো একজনই। অন্যজন শুধু পেরেক ধরে রইল, হাতুড়ি সে হাতেও নিল না। আমি এবার বিরক্ত হলাম একটু। এসব কি বলছো তুমি ব্যোমকেশ? এমন আমার হয় নাকি? হাতুড়ি ধরুক আর পেরেক, কাজ তো একটাই হচ্ছে। তাহলে ওখানেই তো সমস্যা অজিত। তুমি ভাবছো কাজটা দুজন মিলে করছে, আমিও ভাবছি, কিন্তু যারা কাজ করছে একমাত্র তারাই জানে আসলে কে কোন কাজটা করেছে। আমি আরও কিছু বলতে যাওয়ার আগেই পুটিরাম 2 কাপ চা নিয়ে ঘরে ঢুকল। আমি মনে মনে বুঝলাম সত্যবতীর লজ্জা এখনও কাটেনি। চায়ের কাপ রেখে পুটিরাম বেরিয়ে যেতেই ব্যোমকেশের টেলিফোন বেজে উঠল। ব্যোমকেশ উঠে গিয়ে ফোন ধরে হ্যালো বলার আগেই আমি চায়ের কাপে প্রথম চুমুকটা দিলাম। টেলিফোনে ব্যোমকেশের কথা শোনার ইচ্ছে আমার না থাকলেও ওই হ্যালো, হ্যাঁ বলছি, আচ্ছা, এই ধরনের কয়েকটা শব্দ আমার কানে ভেসে এলো। তারপর ফোনটা রেখে আবার চেয়ারে এসে বসতেই ব্যোমকেশকে বললাম, কার ফোন ছিল? মিস্টার দাসের। শহরের একজন নামকরা স্থপতির বাড়ি থেকে একটা অতি মূল্যবান বস্তু চুরি হয়েছে, কিন্তু জিনিসটা যে কি তার তিনি খুলে বললেন না। শুধু চুরি নয়, তার সাথে একটা খুনও হয়েছে। খুন? খুন। আর সেটাই দেখার জন্য আমাদের একবার যাওয়া দরকার। এখনই? এখনই। দাসবাবু ওখানেই আছেন, আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছেন। গাড়ি এলেই আমরা বেরিয়ে পড়ব। দাসবাবু কিন্তু তোমার উপর একটু বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। প্রতিটি কেসেই তোমাকে নিয়ে টানাটানি করছে। ব্যোমকেশ সামান্য হাসল, তারপর বলল, না অজিত, তোমার এই ধারণা ভুল। কেসটা নিয়ে ওনার মনে হয়েছে উনিই সমাধান করতে পারবেন। তা নিজেই করেছেন। এই সপ্তাহেই একটা খুনের কেস তিনি সমাধান করেছেন, অথচ যে কেসটা তার চোখে অন্য ধরনের মনে হয়েছে সে কেসটা তিনি আমার সাথে নিয়েই শুরু করছেন। এ ব্যাপারে আমি তাকে বলেছি,
যাতে প্রথম থেকেই কেসটা আমার হাতে আসলে আমার কেসটা সমাধান করতে সহজ হয়। আর এই গোটা ব্যাপারটা পুলিশ কমিশনারের নির্দেশেই হচ্ছে। এতে তোমার লাভ কি ব্যোমকেশ? দেখো, আমি জানি তুমি টাকার জন্য কাজ করো না। অনেক কেসে আমি এমন দেখেছি যা তোমায় সারা দিন রাত পরিশ্রম করতে হয়েছে, অথচ তার পারিশ্রমিক তুমি পাওনি বা পেলেও নিতে চাওনি। কিন্তু ব্যোমকেশ, তুমি তো আমার মতো অকৃতদার নও। তোমার তো একটা পরিবার আছে। সবচেয়ে বেশি হলো তোমার আর সত্যবতীর তো একটা ভবিষ্যৎ আছে, নাকি? ব্যোমকেশ একটু চুপ করেই রইল, তারপর বলল, দেখো অজিত, আমি জানি তুমি আমার আর সত্যবতীর ভবিষ্যৎ নিয়ে ভাবো। বলতে বিন্দুমাত্র কার্পণ্য করতে চাই না যে তোমার মতো বন্ধু আমি খুব কমই পেয়েছি। আর তোমার মতন একজন সহকারী যে আমায় এই কাজে কতটা সাহস দেয় তা তোমায় বলে বোঝাতে পারবো না অজিত। ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আমার একদম মুখের কাছে চলে এলো। আমি চমকে উঠলাম। সে আমার কানের একদম কাছে মুখ এনে বলল, হ্যাঁ, গাড়ি এসে গেছে, চলো, বেরোতে হবে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি দেখে ব্যোমকেশ এবার সশব্দে হা হা করে হেসে ঘর ছেড়ে বেরিয়ে গেল। দাসবাবু গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। ড্রাইভার আমাদের নিয়ে গাড়ি চালু করতেই সত্যবতী ব্যালকনিতে দাঁড়িয়ে বলল, দুপুরের আগে ফিরবে তো? আগে যাই, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। সত্যবতী আর কিছু না বলেই দাঁড়িয়ে রইল। আমাদের গাড়িটা ছোট রাস্তা ছেড়ে বড় রাস্তার দিকে এগিয়ে চলল। খুনটা কোথায় হয়েছে? খুনের অকুস্থলে কাউকে যেতে দেননি তো? না না, তবে আমার আসার আগে কেউ যদি গিয়ে থাকে, তবে যতদূর জানি কেউ যায়নি। এবারের সবাইকে এক জায়গায় জড়ো হতে বলুন, কেউ যেন বাইরে না থাকে। আর বলেই সোফায় বসে থাকা ভদ্রলোকের দিকে চেয়ে বলল, উনি কি এবারের মালিক? হ্যাঁ, আসুন আলাপ করিয়ে দিই। মিস্টার চ্যাটার্জি, ইনি হলেন ব্যোমকেশ বক্সী, আর ব্যোমকেশবাবু ইনি হলেন সমৃদ্ধ চ্যাটার্জি। নমস্কার। কি যে বলবো ব্যোমকেশ বাবু, কি থেকে কি হয়ে গেল। অযথা ভাববেন না, আপনি এখানে শান্ত হয়ে বসুন, আমি খুনের জায়গাটা একবার দেখে আসি, তারপর কথা বলবো সবার সাথে। ব্যোমকেশ আর দাসবাবু একতলার সিঁড়ি দিয়ে উঠে দোতলার একটা ঘরে গেল। দরজার বাইরে একটা কনস্টেবল দাঁড়িয়েছিল। আমরা যেতেই দরজা ঠেলে খুলে দিল। আর আমরা ঘরে ঢুকতেই একটা চাপা কিন্তু মিষ্টি একটা গন্ধ পেলাম। ব্যোমকেশ ভুরু কুচকে গন্ধটা শুকে বলল, ক্লোরোফর্ম, বেশ জোরালো ক্লোরোফর্ম স্প্রে করা হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এখনো গন্ধটা যায়নি। অজিত, জানলাটা খুলে দাও তো। আমি এগিয়ে গিয়ে জানলা খুলে দিয়ে বাইরে তাকালাম। বাড়ির বাউন্ডারি ওয়াল পেরিয়ে শুরু হয়েছে একটা রাস্তা। বাড়ির দেওয়ালটা একদম ঘরের গা ঘেঁষে। বাইরে রাস্তা দিয়ে দু একজন মানুষও হেঁটে যাচ্ছে। ঘরের মধ্যে বিছানার উপর পড়ে রয়েছে মৃতদেহটা, চোখ খোলা, বিস্ফারিত। ব্যোমকেশ ভালো করে মৃতদেহ দেখতে দেখতে বলল, মৃত্যুর কারণ কি কিছু বোঝা যাচ্ছে দাসবাবু? দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না, তবে গলায় কোনো দাগ নেই, শরীরে আঘাতের চিহ্নও তো নেই। দাসবাবু, আপনি এখানে দাঁড়ান, আমি একবার মৃতদেহ পরীক্ষা করতে চাই। এ কথায় আমিও এগিয়ে গিয়ে দাঁড়ালাম বিছানার এক পাশে। ঘরে একটা বিছানা, তার পাশে একটা ছোট টেবিলে জলের বোতল আর ফুলদানি, একটা বড় আলমারি, আয়না আর একটা পড়ার টেবিল। তার উপরে কিছু কাগজপত্র আর হাতে আঁকা কিছু নকশা রয়েছে। একটাই জানলা এ ঘরে, আর তার উল্টো দিকে দরজাটা। মৃতদেহের পরনে একটা সাদা রঙের ঢিলেঢালা পাঞ্জাবির মতো পোশাক, নিচে তেমনই সাদা রঙের প্যান্ট। ব্যোমকেশ ঝুঁকে ভালো করে দেখতে দেখতে বলল, দেখুন তো, এখানে জামার উপর একটা ফুটো রয়েছে না? দাসবাবু ঝুঁকে দেখতে আমি তার মাথার উপর দিয়ে দেখলাম। হ্যাঁ, তাই তো, সাদা জামার বুকের কাছে ডান দিকে একটা ছোট্ট ফুটো। ব্যোমকেশ তাড়াতাড়ি জামাটা বুক পর্যন্ত তুলে দিতে দেখা গেল নিচে একটা সাদা রঙের গেঞ্জি, তাতেও একটা ছোট্ট ফুটো। আর এক ফুটোটা স্পষ্ট দেখা যায় কারণ তার চারিদিকে গোল করে রক্ত জমে রয়েছে। গেঞ্জিটা টেনে তুলতেই দেখা গেল বুকের ডান দিকে হৃদয়ের ঠিক মাঝখানে একটা ফুটো। ব্যোমকেশের মুখ উজ্জ্বল হলো।
মনে হচ্ছে হৃদযন্ত্রে এই সূক্ষ্ম ছিদ্রের জন্যই মৃত্যুটা হয়েছে। মৃতদেহ পোস্টমর্টেম করলে তাহলেই বাকিটা জানা যাবে। তবে তার আগে ঘরটা একবার ভালো করে দেখা দরকার। ব্যোমকেশ ঘরটা এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে লাগলো। আমি বিছানার কাছে দাঁড়িয়েই দাসবাবুকে প্রশ্ন করলাম, কি একটা চুরি হয়েছে বলছিলেন? আর এই মৃত ব্যক্তির নাম কি দাসবাবু? অতনু রায়। ইনি মিস্টার চ্যাটার্জির সাথে থাকতেন। মিস্টার চ্যাটার্জি বলেছেন তার বাড়ি থেকে একটা অত্যন্ত দামি জিনিস চুরি গেছে, কিন্তু সেটার ব্যাপারে বেশি আর কিছুই জানা যায়নি। চলুন দাসবাবু, মৃতদেহটা পোস্টমর্টমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আর চলুন সবার সাথে একবার কথা বলা যাক। দাসবাবু আমাদের আগেই বেরিয়ে যেতেই ব্যোমকেশ আমার হাতে একটা কাগজ দিয়ে বলল, অজিত, এটা যত্ন করে রেখে দাও। আমি অবাক হয়ে বললাম, এটা আবার কি? এখন থাক, পরে দেখা যাবে। এখন ওটা পকেটে লুকিয়ে রাখো। দোতলার ঘর ছেড়ে আমরা যখন নিচে নেমে এলাম, তখন সোফায় মিস্টার চ্যাটার্জির পাশে একজন মহিলা, তার পাশে বছর 20-22-এর একটি কম বয়সী মেয়ে, আর পেছনে দাঁড়িয়ে রয়েছে দুইজন। ব্যোমকেশের কথায় বাড়ির সবাইকে এক জায়গায় করা হয়েছে। দাসবাবু একজন কনস্টেবলকে কি যেন বলতে সে বেরিয়ে গেল, যতদূর সম্ভব পোস্টমর্টেমের জন্য মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে। আমরা নেমে আসতেই মিস্টার চ্যাটার্জি বললেন, কিছু বুঝলেন ব্যোমকেশ বাবু? ব্যোমকেশ সোফার একপাশে বসতে বসতে বলল, আচ্ছা, আপনারা ব্যাপারটা খুন বলেই কেন ভাবছেন? আত্মহত্যা বা হার্ট অ্যাটাকও তো হতে পারে। এই প্রশ্নের উত্তর দিল সেই কম বয়সী মেয়েটি। আত্মহত্যা নয়, উনি আত্মহত্যা করতেই পারেন না। তাছাড়া তাছাড়া ওনাকে কেউ হুমকি দিয়েছিলেন প্রাণে মারার, তারাই হয়তো এই কাজ করেছে। ব্যোমকেশ আর আমি দুজনেই অবাক হলাম। আর তার সাথে সাথেই মনে পড়ল, ব্যোমকেশ যে কাগজটা আমায় দিল সেটার সাথে হুমকির কোনো সম্পর্ক নেই তো। মেয়েটির দিকে তাকিয়ে ব্যোমকেশ বলল, আপনি কে? ও আমার মেয়ে সরমা। আমায় আপনি বলবেন না ব্যোমকেশ বাবু, আমি আপনার থেকে অনেক ছোট। তাই হোক। আপনার কেন এরকম মনে হচ্ছে? আর হুমকির ব্যাপারটা ঠিক কি? ওটা আমি তা প্রায় 4 বছর।
তাকে আপনার সহকারী বলাই যেতে পারে, তাই না? তা পারেন, কিন্তু এই যেটা হয়ে গেল, আমার কাজে যে কত সমস্যা হলো আপনাকে তা বলে বোঝাতে পারবো না। অতনু আমার কাজে সবটাই দেখতো, এখন যে সেগুলোতে কত সমস্যা। অতনু আপনার এখানে থাকতো কেন? তার নিজের বাড়ি কোথায়? আর তার পরিবার? অতনুর বাবা আমার সাথেই কাজ করতো, মা ছোটবেলাতেই মারা যায়। অতনুর বাবার হঠাৎ একটা স্ট্রোক হওয়া মাত্রই একদিনের মধ্যে সেও গত হলো। তারপর অতনুর বাকি পড়ার কাজের সাহায্য হবে ভেবে আমি ওকে এখানে এনে রাখি। ওর বাবাকে মৃত্যুর সময় আমি কথা দিয়েছিলাম যে ওকে আমিই দেখব। মিস্টার চ্যাটার্জি বেশ শক্ত মানুষ, তার কথায় কোনো অসঙ্গতি নেই, অথচ স্পষ্ট বোঝা যাচ্ছে ব্যাপারটায় তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন। সোফায় বসে উবু হয়ে হাত দুটো মুখের সামনে রেখে বসে রয়েছেন। মিস্টার দাস মৃতদেহ পোস্টমর্টেমে পাঠিয়ে দিয়ে আমাদের পাশে এসে বসলেন। এর মধ্যেই মিস্টার চ্যাটার্জির নির্দেশে একজন চা নিয়ে এসেছে। আমরা চায়ের কাপ তুলে নিলেও সরমা কিন্তু চা নিল না। সে বারবার উপরের ঘরের দিকে তাকাতে লাগলো। আপনার কি মনে হয় মিস্টার চ্যাটার্জি, কি হয়েছে? খুন অথবা আত্মহত্যা কি হয়েছে তা বোঝা যাচ্ছে না, তবে আত্মহত্যা করার মতন কোনো কারণ অতনুর ছিল না। আর একটা কথা মিস্টার চ্যাটার্জি, আপনার ঘর থেকে কি একটা চুরি হয়েছে বলছিলেন? হ্যাঁ, একটা সোনার বুদ্ধ মূর্তি, আমাদের পূর্বপুরুষের সংগ্রহ করা একটা অবলোকিতেশ্বর বুদ্ধ মূর্তি। ঠাকুরদার কাছে শুনেছি মূর্তিটা নাকি খোদ পাল বংশের শোভাবর্ধন করত। আমার কোনো এক পূর্বপুরুষের কাজে প্রসন্ন হয়ে কোনো এক পাল নৃপতি মূর্তিটি তাকে উপহার হিসেবে দেন। বহু বছর ধরে সে মূর্তিটা আমাদের বাড়িতেই ছিল। আজ সকালে যখন অতনুর ব্যাপার নিয়ে আমরা চিন্তিত, তখনই খেয়াল হয় যে মূর্তিটা নেই। কোথায় ছিল সেটা? মূর্তিটা ছিল অতনুর ঘরের আলমারিতে। পুলিশকে ফোন করার পর আমার মনে হয় বাইরের থেকে কেউ এসে এটা ঘটায়নি তো। তখন খুঁজতে গিয়ে দেখি মূর্তিটা নেই। ব্যোমকেশ কি যেন ভাবল, চায়ের কাপ মুখের কাছে তুলে আবার নামিয়ে নিয়ে বলল, মূর্তিটা যে ওখানে আছে তা কে কে জানতো? সবাই জানতো। আমার বাড়িতে কাজের জন্য যে দুজন আছে তারাও বেশ পুরনো। অতনুর আগে থেকেই ওরা এ বাড়িতে আসে আর কি, বেশ বিশ্বাসী। ব্যোমকেশ একবার চোখ তুলে দুজনকে দেখল। যে আমাদের চা দিয়ে গেল সে রান্নার কাজ করে, বাকি আরেকজন হয়তো বাড়ির অন্যান্য কাজ করে। বাড়ির সদর দরজা কি রাত্রে খোলা থাকে? না। তাহলে বাইরে থেকে যদি কেউ আসে, সে এলো কি করে? এতক্ষণ ধরে চুপ করে থাকা মিস্টার চ্যাটার্জির স্ত্রী এবার কথা বললেন। আমি আগেই বলেছিলাম যে ওই ছেলেকে বাড়িতে রেখো না। এখন হলো তো। তুমি চুপ করো না, ওসব এখন থাক না। মিস্টার চ্যাটার্জি, ওনাকে বলতে দিন। আপনি বলুন মিসেস চ্যাটার্জি। মিসেস চ্যাটার্জি এমন সরাসরি কথায় কেমন যেন ইতস্তত করলেন। তারপর বললেন, এমনিতে সব ঠিকই ছিল, তবে অতনুর একটু মাথা গরম সব কিছুতে। ওর জন্যই তো ওই গুন্ডা বদমাইশের সাথে ওনার ঝামেলাটা হলো। আরে কিছু টাকা যদি ওদের দিতেই হয় তা দিয়ে দিলেই তো মিটে যেত। ওর সবেতেই বাড়াবাড়ি। সরমা আবার প্রতিবাদ করে উঠল। কেন দেবে? আর অকারণ কাউকে টাকা দিতে যাবেই বা কেন? তুমি চুপ করো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না। সেদিন আমি বলেছিলাম ওকে এখানে না রাখতে, তাহলে আজ আর এইসব ঝামেলায় পড়তেই হতো না আমাদের। ব্যোমকেশ এবার উঠে দাঁড়ালো। তারপর সিঁড়ির কাছ পর্যন্ত গিয়ে আবার হেঁটে এলো দরজার দিকে। হঠাৎ করেই থেমে দাঁড়িয়ে বলল, যদি কিছু মনে না করেন, আমি দুজন কাজের লোকের সাথে কথা বলতে পারি কি? মিস্টার চ্যাটার্জি মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই ব্যোমকেশ বলল, দাসবাবু, আমি আর অজিত ওপরে খুনের ঘরে যাচ্ছি। আপনি একজন একজন করে দুজনকে পাঠাবেন। আমার ওই ঘরটা আর একবার দেখতে হবে। চলো অজিত। আমি আর ব্যোমকেশ উঠতে উঠতে ব্যোমকেশ বলল, পড়ার টেবিলের ওপর চিঠিটা রেখে ভালো করে পড়ে নিয়ে সেটা একটা বইয়ের মাঝে রেখে দেবে। ওটার ব্যাপারে যখন ওরা জানে তখন ওটা নিয়ে যাওয়া যাবে না। তাহলে ওটা নিতেই বা গেলে কেন? তারপরে বলবো, তবে মনে থাকে যেন ভালো করে চিঠিটা পড়ে নেবে আগে, তারপরে রাখবে। আর কোথায় রেখেছো যেন মাথায় থাকে, ঠিক আছে? এ কথার কারণ আমি বুঝলাম না,
তাও চিঠিটা পকেট থেকে বার করতে করতে সিঁড়ি দিয়ে উঠে এলাম ওপরে। কত বছর এখানে আছো রামু? তা বাবু 10 বছর তো হবেই। তোমার পরিবার? ওরা তো সবাই গ্রামে আছে বাবু, আমি মাঝে মাঝে যাই ওখানে। তুমি প্রথমে মৃতদেহ দেখেছিলে তো? বাবু। কি দেখেছিলে দরজা খুলে? ওই তো সদর দরজা তো রোজ বন্ধ থাকে, আজও তাই ভেবে ধাক্কা দিতে গিয়ে দেখি দরজা ভেজানো। খুলেই দেখি অতনুবাবু চোখ বিস্ফারিত করে শুয়ে। এক মিনিট, তুমি যখন দরজা খুলেছিলে তখন কি ঘরে আর কেউ ছিল? না, আমি একাই ছিলাম। আচ্ছা, ঘরে কি তখন কোনো গন্ধ ছিল? ওই ঘরের একমাত্র জানলাটা কি বন্ধ ছিল? রামু একটু ভাবতে সময় নিল, তারপর বলল, হ্যাঁ বাবু, কিন্তু জানালা বন্ধ করে সে ঘুমাতো না, বরং খোলা রাখতেই ভালোবাসতো। কিন্তু জানলা বন্ধ ছিল কেন? রামুকে প্রশ্ন করার বদলে ব্যোমকেশ উঠে গিয়ে আলমারির দরজা খুলে ফেলল। এদিক ওদিক হাতড়াতে হাতড়াতে বলল, রামু, এই 2-1 দিনের মধ্যে অতনুবাবুর কারোর সাথে দেখা করা কিংবা অদ্ভুত কিছু ব্যাপার লক্ষ্য করেছিলে? না বাবু, তবে কোনো ব্যাপার নিয়ে অতনুবাবু ভাবছিল মনে হয়। যখনই দেখা হয়েছে কেমন অন্য মনস্ক মনে হচ্ছিল। আচ্ছা, এর কারণ কি হতে পারে বলে তোমার জানা আছে? রামু মাথা নাড়ালো। ব্যোমকেশ বলল, তুমি যাও রামু, আরেকজন যে আছে তাকে পাঠিয়ে দাও। রামু বেরিয়ে যেতেই আমি হাতের চিঠিটা খুলে একবার ভালো করে দেখে নিলাম। তারপর সেটা ভাঁজ করে একটা খাতার ফাঁকে রেখে জানলার কাছে চলে এলাম। বাইরের রাস্তাটা দিয়ে তখন আগের মতোই লোক চলাচল করছে। আমি বাবু বাড়ির সব কাজই করি। অতনুকে তুমি শেষ কখন দেখেছিলে? কাল তো বাবু বাড়িতেই ছিল, খাতাপত্র লইয়া কি সব আঁক করছিল। রাইতে খাবার সময় ডাকতে গিয়া বলল খাবারও ঘরেই দইয়া যেতে। খাবার দইয়া আসার পরে আমি আর যাইনি। ব্যোমকেশ কি যেন ভাবতে ভাবতে বলল, ওর ঘরে তার আগে বা পরে আর কেউ গিয়েছিল? রাইতে একবার ছোট দিদিমণিরে ওই ঘরের দিকে যাইতে দেখছিলাম। আমি নিচেই ছিলাম, দেখলাম ও ঘরে ঢুকছে। ছোট দিদিমণি তো মাঝে মাঝে যেত, তাই আমি আর ওসব বেশি ভাবিকনি। দরজা কি বন্ধ করেই ঘুমোতো অতনু? হ্যাঁ বাবু। আচ্ছা, তাহলে সকালে যখন রামু ঘরে গিয়েছিল? বলতে বলতেই ব্যোমকেশ থেমে গেল। তারপরে বলল, আর কিছু বলতে পারবে এমন যাতে তোমার মনে হয়েছে এই খুনের সাথে সম্পর্ক থাকতে পারে? গোপাল একটু ইতস্তত করে বাইরের দিকে তাকালো, তারপর বলল, যদি অভয় দেন তো একটা কথা কই বাবু, কাউরে জানাবেন না। কাজটা চলে গেলে আমার খুব অসুবিধা হয়ে যাবে বাবু। তুমি নিশ্চিন্তে বলতে পারো, আমরা দুজন ছাড়া আর কেউ জানতে পারবে না। গোপাল গলার স্বর নামিয়ে বলল, ছোট দিদিমণির সাথে ওই অতনুবাবুর একটা মানে ভালোবাসা ছিল, কিন্তু এটা আবার বড় দিদিমণি পছন্দ করতো না। 2-1 বার এই নিয়ে মা মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। আর হুমকির চিঠির ব্যাপারে তুমি কি জানো? হুমকি চিঠি একটা আইছিল, এটাই জানি বাবু, আর কিছু জানি না। আচ্ছা, তুমি এবার যাও, যদি আর কিছু মনে পড়ে আমায় জানিও, কেমন? গোপাল চলে যেতেই আমি আর ব্যোমকেশ বেরোতে যাব, এমন সময় ঘরে এসে ঢুকলো সরমা। ঢুকেই সে বলল, ব্যোমকেশ বাবু, এটা একটা খুনই। অতনুদা খুন হয়েছে, আমি আপনাকে বলছি। এবার কিভাবে হয়েছে তা আপনি খুঁজে বের করুন। আপনি এই কেসে কতটা পারিশ্রমিক পাবেন আমি জানি না, তবে সত্যি খুনিকে ধরতে পারলে আপনাকে আমি অন্তত নিরাশ করব না। দেখো সরমা, কেসটা আমি পুলিশের হয়ে দেখছি, তাই ব্যক্তিগতভাবে কোনো পারিশ্রমিক আমি নিতে পারবো না, আর নেহাত টাকার জন্য আমি কেস নিই না। ব্যোমকেশের কথায় স্পষ্ট একটা শক্ত ভাব ছিল, তাই সরমা বলল, আপনাকে যদি আমি আঘাত করে থাকি তাহলে আমি দুঃখিত। আসলে আসলে আমি স্পষ্ট বুঝলাম
সরমা আর নিজেকে শক্ত করে ধরে রাখতে পারছে না, এক্ষুনি হয়তো ভেঙে পড়বে। ব্যোমকেশ বেশ শান্ত সুরে বলল, সরমা, তোমার মতো শক্ত মেয়ে আমি খুব কম দেখেছি। তোমার যে ক্ষত হয়েছে তা অপূরণীয়, তবে আমি তোমায় কথা দিচ্ছি, এই কেসের আমি শেষ না দেখে ছাড়ব না, আর আসল যে খুনি সে শাস্তি পাবেই। সরমা চোখ তুলে তাকালো ব্যোমকেশের দিকে। তার শান্ত মুখ এখন শক্ত হয়ে উঠেছে। সে বলল, আমি কি আপনাকে বিশ্বাস করে কিছু বলতে পারি? ব্যোমকেশ তার চোখের দিকে তাকিয়ে বলল, এছাড়া কি তোমার কাছে আর অন্য কোনো রাস্তা আছে? বাড়ি ফিরে চেয়ারে গা এলিয়ে দিলাম। ব্যোমকেশ গেল স্নান ঘরে। সে ফিরে আসতেই আমিও ঢুকলাম। গায়ে জল পড়তেই বেশ আরাম লাগলো। চোখ বুজে সেটা উপভোগ করতে করতেই সরমার কথাটা আমার মনে পড়ল। ব্যোমকেশ ভুল কিছু বলেনি, তার মতো শক্ত মেয়ে খুব কমই আছে। খাওয়া দাওয়ার পর ব্যোমকেশ আগের মতোই কোথায় যেন বেরিয়ে গেল। বলে গেল যে ফিরতে নাকি দেরি হবে। আমি যেন কেসটা নিয়ে মনে মনে একটা ধারণা করে রাখি। সে ফিরে এসে আমায় কটা প্রশ্ন করবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর আমার মনেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তাও যেন আমি গুছিয়ে রাখি। আমার মনে একটাই প্রশ্ন ছিল, খুনের মোটিভটা কি? ব্যোমকেশ বলে প্রত্যেক খুনের পিছনে একটা মোটিভ থাকে। হতে পারে তা আমাদের চোখে অতি সামান্য, কিন্তু খুনির চোখে তা নয়। একটা সামান্য মোটিভের জন্য যে একটা খুন করতে পারে তা তো বড় হবেই, যদি না সে খুনি মানসিকভাবে অপ্রকৃতস্থ হয়। আমি ওই মোটিভটাই খুঁজছিলাম। মিস্টার চ্যাটার্জির মেয়ে সরমার সাথে অতনুর একটা সম্পর্ক ছিল, যেটা জয়দেবী ভালো চোখে দেখতেন না। অথচ ব্যবসার কাজে সাহায্য করার জন্য মিস্টার চ্যাটার্জি এই ব্যাপারটাকে খুব একটা প্রশ্রয় কিংবা খারাপ দুইয়ের মধ্যে একটাও ভাবেননি। রাত্রে অতনু দরজা বন্ধ করেই ঘুমতো, অথচ সেদিন সে দরজা খোলা রেখেছিল কেন? আর তার চেয়েও বড় খটকা, ঘরে ক্লোরোফর্মের গন্ধ কেন? এসব নিয়ে ভাবতে ভাবতেই চোখ লেগে এসেছিল। যখন ঘুম ভাঙল তখন বিকেল গড়িয়ে গেছে। আমি আমার ঘর থেকে বেরিয়ে ব্যোমকেশের ঘরের দিকে যাচ্ছি, এমন সময় তার ঘর থেকে ফোনটা বেজে উঠল। আমি একবার উকি মেরে দেখলাম ঘরে কেউ নেই। আমি এগিয়ে গিয়ে ফোনটা ধরে হ্যালো বললাম। অপর প্রান্ত থেকে কথার বদলে খসখস শব্দ এলো প্রথমে, তারপর কাঁটা কাটা গলায় ভেসে এলো সাবধান বাণী। ব্যোমকেশ বক্সি, সাবধান, আমাদের পিছনে লাগতে আসবেন না। নিচের চরকায় তেল দিন, তাহলেই ভালো হবে। আমি কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। যদিও আমি কিছু বলতে পারতাম কিনা তাই জানি না, কিন্তু আমার মাথায় আবার নতুন চিন্তা এলো। ব্যোমকেশ যে এই কেসের পিছনে রয়েছে এরা তা জানল কি করে? তাহলে কি হুমকির চিঠির কথাটাই সত্যি? না, ব্যোমকেশ না আসা পর্যন্ত এর কোনো সমাধান হবে না। আমি ব্যোমকেশের আসার অপেক্ষা করতে লাগলাম। এর মাঝে সত্যবতী এসে চা দিয়ে গেল। গলাটা কেমন ছিল? বেশ ভারী গলা, থেমে থেমে কথা বলছিল। গলা বদল করে কথা বলার চেষ্টা। আর কোনো শব্দ পেয়েছিলে বাস থেকে? না, আসলে ব্যাপারটা এত তাড়াতাড়ি হয়ে গেল কিছু বোঝার সময় পাইনি। এই তোমার সব থেকে বড় দোষ অজিত, খুব তাড়াতাড়ি ভয় পেয়ে যাও। টেলিফোনের ওপার থেকে কি কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে? ভালো করে শোনা দরকার ছিল ব্যাপারটা। নিশ্চয়ই সে জানতো আমি তখন বাড়িতে নেই, না হলে নিশ্চয়ই আগে নিশ্চিত হতো আমি কিনা। ব্যাপারটা ঘেটে যাচ্ছে অজিত, ব্যাপারটা ঘেটে যাচ্ছে। একটা আশার আলো দেখতে পেয়েছিলাম, কিন্তু এবার যেন আরো জটিল হয়ে যাচ্ছে ব্যাপারটা। তুমি বেরিয়েছিলে কোথায়? ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়ে শরীরটা ছেড়ে নিয়ে বলল, মিস্টার চ্যাটার্জির কাজের জায়গায়। সেখানে গিয়ে আশেপাশের লোকেদের সাথে কথা বললাম। আর সেই যে গুন্ডা বদমায়েশের কথা মিস্টার চ্যাটার্জি আর তার স্ত্রী বলেছিলেন, তার সাথেও কথা বলতে হলো। ধুরন্ধর জিনিস, বুঝলে, একটা কথাও বার করা গেল না। তবে এরা এই লাইনে বেশ পাকা খেলোয়াড়, এত কাঁচা কাজ করে না। শুধু শুধু একটা খুন করে সমস্যায় পড়বে না। এরা পুলিশকে এড়িয়ে চলতেই ভালোবাসে। তাছাড়া ও বাড়িতে যদি কেউ বাইরের লোক আসে
তাহলে তো দারোয়ান কিংবা অন্য কেউ দেখতেই পেত। অতগুলো মানুষের চোখের সামনে থেকে কেউ খুন করে চলে যাবে তা তো সহজ নয়। ওখানেই তো খটকা অজিত, ওখানেই খটকা। একটা স্ট্রং মোটিভ ছাড়া একজনকে কেউ খুন করতে যাবেই বা কেন? তবে একটা সামান্য আলো আমার চোখে পড়েছে অজিত। এখন দাসবাবু যদি খবরটা জোগাড় করতে পারে তার উপরেই পুরোপুরি নির্ভর করছে। একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না ব্যোমকেশ। অতনু যদি দরজা বন্ধ করেই ঘুমোয়, তাহলে সেদিন রাতে সে দরজা খুলে শুয়েছিল কেন? ভুল ভাবছ অজিত, ভুল। দরজা বন্ধ করে সে শোয়নি, বরং বাইরে থেকে কেউ ডাকায় হয়তো সে দরজা খুলে দিয়েছিল। ব্যোমকেশ, গোপাল কিন্তু একমাত্র সরমাকেই ওপরের ঘরে যেতে দেখেছিল। ধরে নেওয়া যাক চ্যাটার্জি বাড়ির 5 জনের মধ্যেই একজন খুনি, কিন্তু তাহলে ওই সোনার বুদ্ধ মূর্তিটা চুরি গেল কি করে? সেটার ব্যাখ্যা তোমার কাছে আছে? আমি মাথা নাড়ালাম। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, বরং আমি আরেকটা প্রশ্ন করলাম। আর সেই ক্লোরোফর্মের ব্যাপারটা, যদি খুনিকে অতনু দরজা খুলেই ভেতরে যেতে দেয়, তাহলে তার ক্লোরোফর্ম স্প্রে করার কি কোনো দরকার ছিল? সবই ঠিক আছে অজিত, কিন্তু আসল সমস্যা হলো সেই মোটিভ। শক্ত একটা মোটিভ আমি কিছুতেই দেখতে পাচ্ছি না। আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে, আর পোস্টমর্টেম রিপোর্টটা না আসা পর্যন্ত ভাবার মতো কিছু নেই। রিপোর্ট আসবে কখন? আজ রাতেই অথবা কাল সকালে। এ ব্যাপারে দাসবাবুর ওপর পুরোপুরি ভরসা করা যায়। তিনি এ কাজে খুব একটা দেরি করেন না। আর কোনো কথা আমাদের হলো না। রাতের খাওয়া সেরে আমরা ঘুমোতে গেলাম। শুধু যাওয়ার আগে দেখলাম ব্যোমকেশ তার চেয়ারে বসে সামনে খোলা খাতায় খসখস করে কি যেন লিখছে। সকালে ঘুম থেকে উঠে ব্যোমকেশের ঘরে গিয়ে দেখি সে টেলিফোনে কার সাথে যেন কথা বলছে। আমি যেতেই একবার আমার দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করতে বলল। আমি বসে রইলাম। ব্যোমকেশ টেলিফোনের কথা শেষ করে এসে আমার পাশের চেয়ারে বসে বলল, দুটো খবর আছে অজিত। আগে কোনটা শুনবে? একটা ভালো খবর আর একটা খারাপ খবর, মানে সামান্য খারাপ। আগে ভালো খবরটাই বলো। ভালো খবর হলো অতনুর পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে। খুনটা হয়েছে বুকের মাঝে একটা ধারালো ছুচলো ছুরির মতো অস্ত্র দিয়ে। তবে আশ্চর্যের ব্যাপার হলো মৃত্যু তাতে হয়নি। বুকের একটা নির্দিষ্ট জায়গায় আঘাত লাগার জন্য গোটা শরীরের স্নায়ু মানে নার্ভ সিস্টেম অচল হয়ে যায়। তবে মৃত্যুটা হয়েছে শ্বাসরোধ হয়ে। মানে খুনি প্রথমে বুকে আঘাত করে, তারপর মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করে। এখানে একটা সমস্যা আছে। বুকের আঘাত আর শ্বাসরোধ করে মৃত্যুর মাঝে অনেকটা সময়ের ফারাক ছিল। অন্তত ফরেন্সিক ডিপার্টমেন্টে এমনটাই মনে হয়েছে। গোটা শরীরের স্নায়ুতন্ত্র ঠিক যখন কাজ করা বন্ধ করেছে, তার থেকে অনেক সময় পরে খুন হয়। তাই এই কথা ওরা বলছে। তবে খুনি প্রথমে কোনো কারণে ফিরে যায়, পরে আবার আসে কাজ শেষ করতে। ব্যোমকেশের কপালে চিন্তার ভাঁজ। সে হাত দুটো মুখের কাছে জড়ো করে বলল, তাহলে ক্লোরোফর্মটা স্প্রে হলো কখন? আর খুনের অস্ত্রটাই বা কোথায়? তোমার কি মনে হয় ব্যোমকেশ, ওই বাড়ির 5 জন মানে শর্মা, মিস্টার আর মিসেস চ্যাটার্জি আর কাজের লোকেদের মধ্যেই কেউ খুনটা করেছে? ব্যোমকেশ উত্তর না দিয়েই বলল, আমার যা মনে হয় তা তোমার ভাবনার সাথে মিলবে না অজিত। সে না মিলুক, তুমি একবার বলেই দেখো না। আমার মনে হয় খুনি একজন নয়, 2 জন। তবে এই 2 জনেই ভাবছে সে একাই খুনি। অন্য আর একজনের কথা সে হয়তো জানেই না। এটা কি তুমি শুধু অনুমান থেকেই বলছো? শুধু অনুমান নয়, মোটিভ থেকেও। আর সেই মোটিভটা কি? অতনুর ওপর কোনো কারণে অসন্তুষ্ট হয়েছিল খুনি কিংবা খুনি 2 জন। ব্যোমকেশ হয়তো আরো কিছু বলতো, তার আগেই ফোনটা বেজে উঠল। ব্যোমকেশ ফোন ধরেই বলল, হ্যাঁ দাসবাবু, হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, আমিও ঠিক এটাই সন্দেহ করেছিলাম। আচ্ছা বেশ, আজ হবে কি? আর একটা কথা, অতনুর ঘরটা সিল করা আছে তো? গুড গুড গুড। আজ দুপুরে আসুন। প্রথমে যাব সেই বহুতলের কাছে, আর তারপর যাব মিস্টার চ্যাটার্জির বাড়ি। হুম 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 বেশ বেশ, ঠিক আছে, রাখছি।
ব্যোমকেশ ফোন রেখে দিয়ে আমার কাছে এসে বলল, মোটিভ একটা মিলেছে অজিত, শুধু সেটা একবার নিশ্চিত করা দরকার। তুমি যাবে তো? তার বলতে, কিন্তু যাব কোথায়? মিস্টার চ্যাটার্জির করা শেষ কাজের স্পটে, যে কাজের পর তিনি অবসর নিয়ে নেন। তুমি কি ভাবছো, কি করছো তুমিই জানো। যাকে, গাড়ি আসবে কটায়? দাসবাবুর গাড়ি এলো দুপুর 3টে। আমরা বেরিয়ে গিয়ে গাড়িতে উঠতেই আমাদের যাত্রা শুরু হলো। যেখানে গিয়ে আমরা থামলাম সেটা একটা বহুতলের ধ্বংসাবশেষের কাছে। আমরা যাওয়ার আগেই সেখানে একজন দাঁড়িয়েছিলেন। দাসবাবু এগিয়ে গিয়ে তার সাথে করমর্দন করে আমাদের দিকে নিয়ে এলেন। নমস্কার পর্ব মিটতেই তিনি বললেন, নমস্কার, আমি সুমন্ত হালদার, সরকারি আবাসন বিভাগে আছি। এই যে ভেঙে পড়া বাড়িটা দেখছেন, এটার কথাই বলেছিলাম আমি মিস্টার দাসকে। এই পুরো ব্যাপারটা মিস্টার চ্যাটার্জি দেখছিলেন? হ্যাঁ, তবে অর্ধেক কাজ হবার পরেই এটা ভেঙে পড়ে, তখন কাজ বন্ধ করতে হয়। তবে শক্ত কোনো প্রমাণ না পাওয়া যাওয়ায় মিস্টার চ্যাটার্জিকে আইনি কোনো ঝামেলায় পড়তে হয়নি, তবে তাকে বরখাস্ত করা হয়। এ শহরে যে সমস্ত সরকারি বেসরকারি বহুতল তৈরি হচ্ছে তার মোটামুটি খবর তো আপনার কাছে আছেই, কারণ এর জন্য তো অনুমতি নিতে হয়। অনুমতি ছাড়া এই কাজ সম্ভব নয়। আচ্ছা বেশ। ব্যোমকেশ হাঁটতে হাঁটতে সুমন্তবাবুকে নিয়ে একদিকে চলে গেল আর অন্য হাতে আমাদের দিকে ইশারায় দাঁড়িয়ে থাকতে বলল। আমি আর দাসবাবু দাঁড়িয়ে রয়েছি। ভাঙা বহুতলটা 2য় তলা পর্যন্ত উঠেছে। এখন তা রড আর ইট বেরিয়ে ভাঙা ক্ষয়ে যাওয়া দাঁতের মতো চকচক করছে যেন। কয়েক জায়গায় ঝুলও পড়েছে। এদিকে ওদিকে পায়রা উড়ে চলেছে। আমি সেদিকে তাকিয়ে আছি দেখে দাসবাবু বললেন, ব্যোমকেশবাবু কেসটায় কতদূর পৌঁছলেন কিছু জানেন আপনি অজিতবাবু? আমি বাধ্য হয়েই মাথা নাড়িয়ে না জানালাম। আমাদের কথা হতে হতেই ব্যোমকেশ ফিরে আসে, তার সাথে সুমন্তবাবু। ব্যোমকেশ এসে বলল, চলুন দাসবাবু, এবার থানায় চলুন। 2 জন কনস্টেবল নিয়ে আমাদের মিস্টার চ্যাটার্জির বাড়িতে যেতে হবে। পারলে একটা সার্চ ওয়ারেন্ট নিয়ে চলুন। মিস্টার চ্যাটার্জির গোটা বাড়িটা একবার সার্চ করতে হবে। সার্চ ওয়ারেন্ট? কেস কি আপনি সমাধান করে ফেলেছেন ব্যোমকেশবাবু? এখন শুধু মার্ডার ওয়েপনটা পাওয়া বাকি, তাহলেই 2 2 4 করা যাবে। বেশ, আর তাহলে থানায় চলুন। সার্চ ওয়ারেন্ট বার করতে একটু সময় লাগবে। আপনি যান থানায়, সার্চ ওয়ারেন্টের ব্যবস্থা করুন। আমি ততক্ষণে আর একটা জায়গা থেকে ঘুরে আসি। আর অজিত, তুমিও যাও। আমি থানায় পৌঁছলে তারপর সবাই একসাথে বেরোবো। আমার আর দাসবাবুর অবাক মুখের সামনে দিয়ে ব্যোমকেশ বেরিয়ে গেল। মিস্টার চ্যাটার্জির বাড়িতে আমরা সবাই বসে। মিস্টার চ্যাটার্জির মুখটা একটু থমথমে। তিনি শক্ত গলায় বললেন, আপনার বিরুদ্ধে আমি মানহানির মামলা করতে পারি, জানেন? কোনো প্রমাণ ছাড়া আপনি এ বাড়ি সার্চ করতে পারেন না। আপনি সব পারেন মিস্টার চ্যাটার্জি, কিন্তু আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে, তাই আইনত আমরা এ বাড়ি সার্চ করতেই পারি। আর আমার মনে হয় সরমাও চায় অতনুর খুনের শাস্তি হোক, সে যেই হোক না কেন। তাই তো সরমা? সরমা একটু অপ্রস্তুত হয়ে একবার মিস্টার চ্যাটার্জির দিকে তাকায়, তারপর বলে, হ্যাঁ ব্যোমকেশবাবু, আমি চাই খুনির শাস্তি হোক। তারপর মিস্টার চ্যাটার্জির দিকে তাকিয়ে বলে, সে যেই হোক না কেন, যেই হোক। বাকি কথাটা আর উচ্চারণ করে না সরমা। 2 জন পুলিশ কনস্টেবলের জিম্মায় বাকিদের রেখে আমি, ব্যোমকেশ, দাসবাবু আর সরমা ওপরের ঘরে, যেখানে মৃতদেহটা ছিল, সেখানে যাই। ঘরে দাসবাবু নিজ হাতে তালা মেরে গেছে, তাই তিনি সেটা খুলতেই আমরা ভেতরে ঢুকি। ব্যোমকেশ বলে, গোটা ঘরটা তন্ন তন্ন করে খোঁজো। আমাদের কাছে যা প্রমাণ আছে তার বেশিরভাগই অনুমান। হ্যাঁ, খুনের অস্ত্রটা এ বাড়ি থেকে বেরোলে সেটা একটা শক্ত প্রমাণ হবে। তবে আরো কিছু দরকার। সরমার ইতস্তত ভাব
মায়ের হাতের সোনার চুড়িতে এইরকম একটা পুঁথি আছে। একটা আলগা হয়ে গেছিল, মা অনেক দিন থেকেই বলছিল। তাহলে বাবা নয়, মা। সরমার শেষের কথাটা খুব আস্তে শোনালো। সরমা, নিজেকে শক্ত করো। খুনি যেই হোক তাকে শাস্তি দিতেই হবে, না হলে কিন্তু অতনুর প্রতি অবিচার করা হবে। আমাদের এবারে একটা ছোট্ট নাটক করতে হবে নিচে। তুমি রাজি তো? সরমার চোখের পাশ থেকে জল গড়িয়ে পড়ছিল। সে এক হাত দিয়ে মুছে বলল, অতনুদার জন্য আমি সব করতে পারি ব্যোমকেশবাবু। খুনটা কিভাবে করলেন মিস্টার চ্যাটার্জি? প্রথমে ক্লোরোফর্ম স্প্রে করে তারপর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মারলেন অতনুকে? মিস্টার চ্যাটার্জি অবাক চোখে তাকিয়ে বললেন, এ আপনি কি বলছেন ব্যোমকেশবাবু? আমি কেন অতনুকে মারতে যাব? কারণ আপনি চাইতেন না আপনার মেয়ের সাথে তার কোনো সম্পর্ক গড়ে উঠুক, তাই এভাবে নিজের মেয়ের রাস্তা পরিষ্কার করে দিলেন। কখন করলেন এটা? রাতে সবাই শুয়ে পড়ার পর? চ্যাটার্জি এবার একটু রেগে গিয়ে বললেন, ব্যোমকেশবাবু, আপনি কিন্তু কোনো প্রমাণ ছাড়াই আমার উপর অপরাধের এসব চার্জ আনতে পারেন না। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? ব্যোমকেশ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। আমি জানি এবার শুরু হবে আসল নাটক। হ্যাঁ আছে, কারণ সেদিন আপনাকে ওই ঘরে যেতে দেখেছে সরমা। হ্যাঁ, সরমা। এবং সে আপনাকে ওই ঘর থেকে বেরিয়ে আসতেও দেখেছে। হতেই পারে না, এই অসম্ভব। তখন তো সরমা নিজের ঘরেই ছিল। আমি কথাটা উত্তেজনার মাথায় বলেই চ্যাটার্জি থেমে গেলেন। ব্যোমকেশ সোফার পিছন থেকে হাত দুটো জড়ো করে বলল, সরমা তখন নিজের ঘরে ছিল যখন আপনি অতনুর ঘরে গিয়েছিলেন, তাই তো? কিন্তু কেন গিয়েছিলেন? তাকে খুন করতে? চ্যাটার্জি একটু ইতস্তত করে বলল, না মানে হ্যাঁ গেছিলাম, তবে কাজের ব্যাপারে একটু কথা বলতে। কোন কাজ? আপনার সরকারি স্থপতি হিসেবে করা শেষ কাজের যে গাফিলতির জন্য বহুতলটা ভেঙে পড়ে, তার কিছু কাগজপত্র অতনুর হাতে এসে গিয়েছিল, তাই তো? যাতে সেগুলো সে আর কাউকে না জানাতে পারে, তাই কি ঠিক বলছি তো? চ্যাটার্জির মুখ থমথমে, রাগে লাল হয়ে রয়েছে। ব্যোমকেশ বলে চলেছে, তাই নিজের কুকীর্তির কথা যাতে বাইরে না যায়, তাই বালিশ চাপা দিয়ে তাকে। হ্যাঁ, ছি 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 মিস্টার চ্যাটার্জি, সে আপনার আশ্রয় ছিল, সে আপনাকে ভরসা করত, আপনাকে নিজের বাবার মতো ভাবত। ব্যোমকেশ কথাগুলো প্রায় মিস্টার চ্যাটার্জির আপনি সে বারবার বলছেন শ্বাসরোধ করে খুন করার কথা। আমি তো তা করিনি। আপনি করেননি তা আমিও জানি, তবে তা যে করেছে তার হাতের চুরির এই পুঁথিটা আমার কাছে আছে। এখন যদি সে আমাকে নিজেই বলে, তাহলে আমাকে আর কষ্ট করে বলতে হয় না।
বলেই পুঁথিটা বার করে সবার চোখের সামনে মাথার উপরে ধরল। সেটা দেখেই রামু বলে উঠল, এ তো বড় দিদিমণির হাতের চুরির পুঁথি। বড় দিদিমণি বলছিলেন আলগা হচ্ছিল। জয়া, তুমি অতনুকে খুন করতে চাইলে? জয়াদেবী আর কিছু না বলে কাঁদতে কাঁদতে মাথা নিচু করল। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, আমি প্রথম থেকেই সবটা বলছি, কিছুটা আমার অনুমান আর বাকিটা প্রমাণের উপর। যদি আমার ভুল হয় ধরিয়ে দেবেন। আর দাসবাবু, কনস্টেবলদের বলুন চ্যাটার্জি বাবুর ঘরে সেই বুদ্ধ মূর্তিটা আছে, খুঁজে আনতে। ব্যোমকেশ বলতে শুরু করল, অতনু আর সরমার সম্পর্কটা প্রথম থেকেই মানতে পারেননি জয়াদেবী, কিন্তু যেহেতু মিস্টার চ্যাটার্জি এটায় আপত্তি করেননি, তাই আর কিছুই বলতে পারেন না। সরমাও নিজের ইচ্ছে আর স্বাধীনতায় কারোর হস্তক্ষেপ পছন্দ করে না। তার সাথে অতনুর সম্পর্কটা কতটা গভীর ছিল আমার জানা নেই, তবে তাদের মনের একটা মিল ছিল। দুজনেই ছিল সৎ। ভুল করা বা মানা দুটোকেই তারা অন্যায় বলে মনে করত। মিস্টার চ্যাটার্জির বর্তমান কাজের জায়গায় একটা সমস্যা হয়, যেটা টাকা দিয়ে মিটিয়ে নেওয়া যেত, কিন্তু অতনু তা চায় না। অথচ মিস্টার চ্যাটার্জি এ ব্যাপারে জোর দিতে থাকেন। আমার মনে হয় এ ব্যাপারে অতনু সরমার সাথেও কথা বলেছে। অতনুর কিছু সন্দেহ হয় মিস্টার চ্যাটার্জির ব্যবহারে, তাই সে খুঁজতে খুঁজতে খুঁজে পায় মিস্টার চ্যাটার্জির শেষ সরকারি কাজের কিছু কাগজপত্র, যা প্রমাণ করে মিস্টার চ্যাটার্জি অন্যায় পথে টাকা আত্মসাৎ করেছেন। অতনু প্রথম ভুল করে ব্যাপারটা চ্যাটার্জিকে জানিয়ে, যদিও সে পরে সুমন্ত হালদার নামের এক সরকারি কর্মীকে জানায়। এই সুমন্ত হালদার ছিল মিস্টার চ্যাটার্জি আর অতনুর বাবার বন্ধু। অতনু ভেবেছিল মিস্টার চ্যাটার্জিকে বুঝিয়ে বলে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করাবে, তাই সে সময় নিচ্ছিল, আর সেটাও তার কাল হলো। সেদিন রাতের ঘটনা তো মিস্টার চ্যাটার্জি নিজেই বললেন। এরপর মূর্তিটা লুকিয়ে রাখেন যাতে সবাই ভাবে সেটা চুরি গেছে, আর আততায়ী বাইরের কেউ। আর দ্বিতীয় কারণ, ওটাই মার্ডার ওয়েপন। এদিকে মিস্টার চ্যাটার্জি আর অতনুর কথা শুনে ফেলেন জয়াদেবী। ক্লোরোফর্ম তিনি কোথায় পেয়েছিলেন জানি না, তবে তার পরিকল্পনা ছিল অতনুর সাথে কথা বলে বা তাকে ডেকে ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করে মারা। কিন্তু দরজা খোলা দেখে তিনি অবাক হয়ে ঢুকে যান। এদিকে বুকে আঘাত লাগায় অতনুর নার্ভ সিস্টেম তখন কাজ করছে না, তাই তাকে বালিশ চাপা দিয়ে মারতে বেশি সময় লাগলো না। কোনোভাবে তখন ক্লোরোফর্ম শিশি মাটিতে পড়ে যায় আর ভেঙে ছড়িয়ে যায়। তিনি তাড়াতাড়ি বাইরে চলে আসেন। তার আগেই পড়ে যায় তার হাতের চুরির পুঁথি। মেঝেতে ভাঙা কাচের গুঁড়ো ছিল, তাই সেটি উনি আর তুলে আনতে পারেননি। পরে নিঃশব্দে উনি সেই কাচের গুঁড়ো পরিষ্কার করে ঘর থেকে চলে যান, কিন্তু তাড়াহুড়োতে পুঁথির কথা বেমালুম ভুলে যান। কি তাই তো জয়াদেবী? ঠিক বলছি তো? জয়াদেবী কোনো কথা বলেন না। আমি সেই গুন্ডা বদমাইশ যার নাম করার প্রয়োজন নেই, তার সাথেই কথা বলে বুঝতে পারি বাইরের কেউ আসেনি। তাছাড়া ক্লোরোফর্ম স্প্রে করা হয় জানলা দিয়ে, জানলা বন্ধ ছিল। সব থেকে বড় কথা, অতনু অচেনা কাউকে দরজা খুলে আসতে দেবে কেন? তারপর দাসবাবুর দিকে তাকিয়ে বলল, দাসবাবু, এবার আপনি আপনার কাজ শুরু করুন, আমরা চলি। ও হ্যাঁ, আর একটা কথা, মিস্টার চ্যাটার্জি হুমকি চিঠি আর হুমকি ফোনে একই ধরনের কথা বললে ধরে নেওয়াটা সহজ হয়। হ্যাঁ, মনে রাখবেন, গলা বদলে নেওয়া সহজ, কথা নয়। আমরা বেরিয়ে আসছি, এমন সময় সরমা এসে বলল, ব্যোমকেশবাবু, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। কিচ্ছু দিতে হবে না সরমা। জীবনে যাই হও না কেন, সৎ থাকবে। মনে রাখবে, অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনেই সমান দোষী। সরমা এই অবস্থার মধ্যেও কাষ্ঠ হাসি হাসল। আমরা বেরিয়ে এলাম। গাড়িতে ওঠার আগে ব্যোমকেশকে বললাম, তুমি কখন বুঝলে যে খুনি ওরা দুজন? সন্দেহ তো প্রথম থেকেই ছিল, তবে বুঝলাম ওই হুমকি ফোনের পর। হুমকি চিঠির লেখা আর তোমায় বলা কথাগুলো এক। তারপর বাকিটা অনুমান আর প্রমাণ। যাই হোক, এরপর দেখতে দেখতে প্রায় 2 সপ্তাহ কেটে গেল। একদিন দেখি ব্যোমকেশ একটা সুটকেসে নিজের জামা কাপড় গোছাচ্ছে। কি ব্যাপার জিজ্ঞেস করতেই ব্যোমকেশ হেয়ালি করে উত্তর দিল,
দার্জিলিং যাওয়ার জন্য জিনিসপত্র গোছাচ্ছে নাকি, পাহাড় নাকি তাকে ডাক দিয়েছে। ব্যোমকেশের এই ধরনের কথাবার্তার অর্থ আমি বিলক্ষণ বুঝি। একটু চেপে ধরতেই আসল কথাটা বেরিয়ে পড়ল। দার্জিলিংয়ের বিরাট চা বাগানের মালিকের তরফ থেকে ব্যোমকেশের নাকি ডাক পড়েছে একটা কেসের ব্যাপারে। কেসটা নাকি ভারী অদ্ভুত। যিনি ব্যোমকেশকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের পরিবারেই নাকি এক অতি মূল্যবান সম্পদ বহুকাল ধরেই রক্ষিত হয়ে আসছে, কিন্তু সেই অতি মূল্যবান সম্পদটি কোথায় আছে তা কেউ জানে না। সেই পরিবারের পূজিত দেবতা চক্রেশ্বর নাকি সেই মহামূল্যবান সম্পদ স্বয়ং রক্ষা করছেন। এখন ব্যোমকেশের উপর ভার পড়েছে সেটি খুঁজে বের করার। সেই জন্যেই সহসা এই পাহাড় ভ্রমণ। আমি অবশ্য এত অবধি শুনে আর লোভ সামলাতে পারলাম না। ব্যোমকেশের কাছে এই যাত্রায় তার সঙ্গী হওয়ার মনোবাসনা প্রকাশ করেই ফেললাম। ব্যোমকেশ বলল সে আগে থেকেই নাকি জানতো আমি বায়না ধরব, তাই আমার কথা আগে ভাগেই বলে রেখেছে। অতঃপর বিলম্ব না করে যাওয়ার তোড়জোড় শুরু করতে লাগলাম। আপাতত সেই কাজেই আমি লেগে পড়েছি। আগামীকাল ব্যোমকেশের সঙ্গে দার্জিলিং যাত্রা। কি জানে কি লেখা আছে কপালে। তবে কেন জানি না আমার মন বলছে ব্যোমকেশ আমায় এই কেসের ব্যাপারে অনেক কিছুই খোলসা করে বলেনি। দার্জিলিংয়ের এই অভিযানে খুবই ভয়ঙ্কর কিছুর সম্মুখীন আমাদের হতে হবে। আর এই মহামূল্যবান সম্পদটি বা কি যার কথা সেই লোকটি বলছেন? ব্যোমকেশ কেন খোলসা করে কিছু বলল না আমায়? ব্যোমকেশ কি আদৌ পারবে সেই মহামূল্যবান সম্পদটা উদ্ধার করতে? আপাতত অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। দেখা যাক কি হয়। আপাতত আমরা দার্জিলিংয়ে আসছি।